দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালনার এই সুবিধাকে নথিপত্রে দুই দেশের কানেক্টিভিটি বলা হলেও এটি ট্রানজিট নামে পরিচিত পেয়েছে। তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এই বৈঠকে রেল ট্রানজিট, তিস্তা পরিকল্পনা, ট্রান্সশিপমেন্ট সহ মোট 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরিত চুক্তি কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন করে বসছে বাংলাদেশের নাগরিকরা। অনেকের মতে রেল ট্রানজিট সহ অন্যান্য চুক্তিতে স্বাক্ষরিত করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়েছে। নাগরিকদের মনোভাবের বিষয় সহ সরকারের এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত করার ব্যাপারটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে আলোচনা করা হবে অ্যানালাইসিস উইথ মি এর আজকের সম্পূর্ণ ভিডিওতে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ এবং বাকি 2টি পণ্যবাহী। বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে তা বাংলাদেশের অভ্যন্তরে আসে, বাংলাদেশি চালক তা চালিয়ে নিয়ে আনেন এবং ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে তারা বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিতে চায়। দেশটির নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশনে। এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব কমবে অনেকখানি। ভারত আগে থেকে এটা চেয়েছিল। ইতিমধ্যে এই ব্যাপারটি কিভাবে বাস্তবায়ন করা হবে তারও একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং শনিবার বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকেও সই করা হয়েছে। দ্বিতীয় এবং আরেকটি চুক্তি হচ্ছে তিস্তা প্রকল্প। বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা নিয়ে সংকট চলছে সেই বহুকাল থেকেই। এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনেও তার কোনো অগ্রগতি হয়নি। বর্তমান ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার কোয়াত্রা বলেছেন, যদি তিস্তার পানিকে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে শুষ্ক মৌসুমে অনেক সুবিধা পাবে দুই দেশ। তাই এই প্রকল্পে ভারত যুক্ত হতে চায়। 2011 সালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এরপর 14 বছরেও এই সংকটের সমাধান হয়নি এবং এখনও এটি রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেই। তৃতীয় এবং আরেকটি বড় চুক্তি হচ্ছে নেপাল ও ভুটান ট্রানজিট। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে নেপাল ও ভুটানে যাতায়াত করতে চায়। নেপাল ভুটানে পণ্য রপ্তানি করতে বাংলাদেশের ভারতের সড়ক পথ ব্যবহার করা দরকার, কিন্তু এখনও ট্রানজিট সুযোগ না মিলায় বাংলাদেশ পণ্যবাহী ট্রাক সরাসরি নেপাল বা ভুটানে যেতে পারছে না। ভারত এখন পর্যন্ত বাংলাদেশকে এই সুবিধা দিতে রাজি হয়নি। নেপাল ও ভুটান যথাক্রমে 1976 এবং 1984 সাল থেকেই বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তিতে সই করেছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে এখনও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে নেপাল ও ভুটানের ট্রাক বাংলাদেশের সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করে মংলা বা চট্টগ্রাম বন্দর পর্যন্ত যাতায়াত করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশের ট্রাকে পণ্য নিয়ে সীমান্তেই তা খালাস করা হয়। এরপর ভারতীয় বা নেপালীয় ট্রাক সে পণ্য লোড করে আবার নেপালের সেই গন্তব্যস্থলে নিয়ে চলে যায়। এই সুবিধা অনেকদিন ধরে চালু থাকলেও সরাসরি বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে না ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুযায়ী একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহন করতে চাইলে মাঝের দেশটি সেই সুবিধা দিতে বাধ্য। কিন্তু বাংলাদেশ ভারতকে এত বড় বড় সুবিধা দেওয়ার পরেও ভারত কোনো কিছু তোয়াক্কা না করেই এই ছোট্ট সুবিধাটি দিতে নারাজ। বর্তমানে ভারতকে দেওয়া এত সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তির বিষয়গুলো সেভাবে দৃশ্যমান নয়। সে কারণে আমাদের দেশের জনগণের মনে একটি ধারণা পরিলক্ষিত হচ্ছে, আর সেটা হচ্ছে বাংলাদেশের সরকার রাজত্ব টিকিয়ে রাখার জন্য একতরফাভাবে ভারতকে এসব সুবিধা দিয়ে আসছে, যেটি পরবর্তীতে দেশের জন্য এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ।